হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা যে আয়োজন, সেটি গতকাল প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো আমাদের এই বাছাই পর্ব চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা গত বছর 2025 সালে সিজন 1 শুরু করেছিলাম। কারণ তার পূর্বে যে বাংলাদেশের বাস্তবতা ছিল ক্যাম্পাসগুলোতে, সেখানে এই ধরনের প্রতিযোগিতা কিংবা এই ধরনের স্টুডেন্টদের জন্য কোনো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পালন করা আমাদের জন্য খুবই দুরূহ বিষয় ছিল। আমরা যখনই সময় পেয়েছি তখনই সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের যে ধরনের কর্মসূচি প্রণয়ন করার প্রয়োজন, সে ধরনের কর্মসূচি আমরা প্রণয়ন করে যাচ্ছি। তো আমাদের এই হিফজুল কোরআন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবার প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে, এবং অনলাইন এবং অফলাইনে। তো আজকে দ্বিতীয় দিনে এই হাকিম চত্বরে 9টি বুথে একযোগেই শুরু হয়েছে। এর মধ্যে 5টি বুথে হলো অফলাইনে যারা সরাসরি এসেছে তাদের, এবং 4 থেকে 5টি বুথে চলবে হলো অনলাইনে। অনলাইনের মাধ্যমে সারা দেশ থেকেই অনেকে রেজিস্ট্রেশন করেছে, অনেকে আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে আমরা অনলাইনে ব্যবস্থা রেখেছি। এই ধরনের কর্মসূচির মাধ্যমে একটি বার্তা স্পষ্টভাবে আমরা দিতে চাই যে আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। আমরা আমাদের মন থেকে আমরা যেটি ধারণ করি, লালন করি, আমরা সেই ধরনের কর্মসূচি পালন করে যাব। আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে একজন বাংলাদেশপন্থী রাজনীতিবিদ এবং একজন বাংলাদেশপন্থী সংগঠন হিসাবে ছাত্রদল যে ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার প্রয়োজন, সে ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত করে যাবে। এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপনি যত যাই বলেন না কেন, এই 20 কোটি জনগণের দেশে অনেক সমস্যা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে আপনার এত বেশি সমস্যা, সেই সমস্যাগুলো সলভ করা আসলে দুরূহ বিষয়। কিন্তু আপনি যদি অধিকারের বিষয়ে সচেতন থাকেন, তাহলে হয়তোবা সেগুলো দ্রুততম সময়ে সলভ হবে। তো এটি একটি ছাত্র সংগঠনের মূল কাজ। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বলেন, জনগণের অধিকার রক্ষায়ও আমরা ছাত্রদল সবসময় ভূমিকা পালন করে চলেছি। কিন্তু এই ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে আমরা শুধু একটি কথা বলতে চাই, এবার ঢাকা কেন্দ্রিক আমরা মেনলি গুরুত্ব দিয়েছিলাম। কারণ হলো রাজধানী ঢাকা একটা বৃহৎ এরিয়ায়, এখানে কয়েক হাজার মাদ্রাসা রয়েছে। এই কয়েক হাজার কওমি মাদ্রাসার মাঝে আপনি দেখবেন যে অধিকাংশ কওমি মাদ্রাসাতে শিক্ষার মান, কারণ আমাদের বেশ কিছু কওমি মাদ্রাসা যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে শিক্ষার মান এবং আপনার তাদের যে পড়াশোনার এবং বাসস্থানের যে অবস্থা, এগুলো আপনি যদি সশরীরে সচক্ষে না দেখেন, আপনি সেগুলো বুঝতে পারবেন না। তো সেজন্য এগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে, এবং তারা যেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে, একজন আলোকিত মানুষ হিসাবে তারা যেন সমাজের মূল ধারা সম্পৃক্ত থাকে। এবং তাদের আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বাসস্থান, খাদ্য, অন্যান্য বিষয়ে যেভাবে আমরা ভূমিকা পালন করি এবং অধিকার আদায়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে লিপ্ত হই, আমরা যেন, যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সরকার নির্বাচিত হয়েছে, আমরা যেন অবশ্যই কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের যে বাসস্থান এবং শিক্ষার মান যুগোপযোগী করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি। এটি হলো আমার বক্তব্য। আসলে ধর্মকে ব্যবহার করে আসলে রাজনীতি করতেছে বা ধর্মকে নিয়ে রাজনীতি করতে, তাদের বিষয়ে আসলে না, এগুলো আসলে কোনো কিছু বলার নেই। এই কারণে আপনি গতকাল একটি বিষয় আমি অবতারণা করতে চাই যে দেখুন, অবশ্যই ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেই পারে। সবগুলো রাজনৈতিক দলের ফিলোসফি এক ধরনের হবে, এটি কিন্তু ঠিক না। এক একজনের ফিলোসফি এক ধরনের হবে, এটি স্বাভাবিক এবং এটিও হওয়া উচিত। তো সেখানে আপনি ধর্ম নিয়ে যদি এমন বাড়াবাড়ি করেন কিংবা এমনভাবে নিজেদের যে একই ধর্মের অনুসারীদের মাঝে বিভক্তি তৈরি করেন, তাহলে কখনো সেই সমাজ ঐক্যবদ্ধ হবে না এবং কখনোই সেই সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনি গতকাল একটি বিষয় না বললেই নয়, আপনি দেখেন যে গতকাল জামাতে ইসলামী একটা মিছিল করেছে, সেই মিছিলটি কিন্তু বাইতুল মোকাররমে করেছে। সেই মিছিলটি কিন্তু করার মতো সাহস তারা কিন্তু সেই
ওই বাড়িদারা কিংবা গুলশানে যাওয়ার মতো তারা সাহস করে না। এটা কিন্তু বাস্তবতা। তারা কিন্তু এই ধরনের বাস্তবতা মুখোমুখি হয়েছে। তো এখন এগুলো নিয়ে তো আমরা নোংরা রাজনীতি করছি না, আমরা এগুলো নিয়ে তাদেরকে ট্রল করছি না। কিন্তু এই ধরনের কোনো ইস্যুতে যদি আমাদেরকে সামান্যতম দেখবেন যে একটি সেন্টেন্সের কারণে তারা সারাক্ষণ ঐক্যবদ্ধভাবে তাদের যত ধরনের সোশ্যাল মিডিয়ার ফোর্স রয়েছে তারা সেটা ব্যবহার করে। আপনি দেখেন যে গতকাল একজন আমাদের শীর্ষ নেতা যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাদের সে বিক্ষোভ মিছিলে, তিনি স্মরণ করে দিয়েছেন যে গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে, হ্যাঁ তারাও বয়কট করেছে, এইসব বলেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো জামাতের রাজনীতি থাকে না। তো সেজন্যে বাস্তবতা এগুলো। তো সেজন্য তারা যে ধরনের রাজনীতি করে, এ ধরনের রাজনীতির বাস্তবতা, ধর্মভিত্তিক যে ধরনের বয়ান আমাদের শোনায়, এগুলোর সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই। তারপরও বাংলাদেশের এই দেশে দেখেন তারা কিন্তু একটা বিশাল গোষ্ঠীকে তারা প্রভাবিত করতে সক্ষম হয়েছে। তারা এমন ধর্মভিত্তিক রাজনীতি করে যে দেখেন গাজায় যখন হামলা হলো তখন আমরাও সেখানে প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা রাজপথে ছিলাম। কিন্তু বাস্তবতা কি, আমাদের দেশে যদি আমরা আগে স্বনির্ভর জাতি হিসাবে গড়ে উঠতে না পারে, আমরা কি এগুলো বলার মতো অধিকার রাখি? মানে অবস্থায় কি রয়েছি? আমরা কিন্তু সেই অবস্থায় নেই, এটা কিন্তু স্বীকার করতে হবে। তো সেজন্য আমাদেরকে আগে স্বনির্ভর জাতি হতে হবে, আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে উঠতে হবে। আপনি শুধু খালি বয়ান তৈরি করবেন আর শুধুমাত্র একটি নির্দিষ্ট মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি হলো যে কোনো প্রক্রিয়া হোক রাষ্ট্র ক্ষমতা দখল করা, তারপরে এখানে তাদের সমাবেশ ঘটাবে, কাকে কোন রাষ্ট্রকে কত ছাড় দেবে, এটা তাদের কাছে কোনো বিষয়ই না। সে কারণে আমি বলতে চাই, দয়া করে আসুন আমরা সব কিছু ভুলে যাই। আমি এই কথাগুলো বারবার বলছি, আমরা সব কিছু ভুলে যেতে চাই। আমরা দয়া করে সারাদিন যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যাচার, নোংরামি, প্রপাগান্ডা করে এটা সমাজকে বিভেদমূলক রাজনীতি করেন, এগুলো হয়তো বা আপনারা একটা অংশকে কনফিউজ করতে সক্ষম হচ্ছেন। আমি আরেকটা বিষয় অবতারণা করতে চাই। আমি সেদিনও বলেছি, আপনার যদি জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের তাদের যত নেতাকর্মী রয়েছে তারা যদি সবাই তাদের পরিচয় উন্মুক্ত করে, আপনি দেখবেন সেখানেও চোর ডাকাত রয়েছে, তারা তো সমাজেরই অংশ, এটা বাস্তবতা। দেখবেন যে একটি গ্রামের যে লোকটা জামাত ইসলামী কিংবা এই করে, এরা কিন্তু ফেরেস্তা না। এদের মধ্যে থেকেই তো এই দেশের অপরাধীরা রয়েছে, থাকবে না? অপরাধীরা তো এই বাংলাদেশের নাগরিক, এখানে তো অপরাধ সংগঠিত হয়। তো এখানে জামাতে ইসলামের নেতাকর্মীদের মাঝে এটা রয়েছে, তারা এই কারণে আত্মপরিচয় প্রকাশ করে না, কারণ তাদের খুবই সুবিধা এটা যে জামাতে ইসলামের পরিচয় লুকিয়ে রাখলে যে কেউ অপরাধ করলেও তাদের সংগঠন হিসাবে কোনো দায়িত্ব নিতে হচ্ছে না। ঠিক একইভাবে ইসলামী ছাত্র শিবির দেখবেন যে ক্যাম্পাসগুলোতে মাত্র 15 জন 20 জন তারা ওপেন হয়, আর বাকিতে কোনো ওপেনই করে না। আর তুই একটা প্রোগ্রাম করবে, উপর থেকে কোনো মতো ছবি দেবে, কেউ ওই ক্যাম্পাসে কেউ কাউকে চিনা না। এটা ভাই কী ধরনের রাজনীতি? আমি বারবার বলে আসতেছি, চলুন অবসান করে। ঠিক আছে, আপনারা যদি এই ধরনের রাজনীতি করতেও চান, কিন্তু তারপরও আপনারা যদি মনে করেন যে এই ধরনের রাজনীতি এই সমাজের জন্য ভালো, ঠিক আছে আপনারা সেটা করে যান। কিন্তু দয়া করে আমি বারবার বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটি খুব বাজে কালচার তৈরি করেছে, যে কালচারটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল।